আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা। আজকে আপনাদের সাথে কোভিড-19 ট্রিটমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। সে ব্যাপারে আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স এবং আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই এই ভিডিওতে। আর আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবেন। তো ভিডিওটা ডিটেলস শুরু করার আগে, প্লাজমা থেরাপির উপর শুরু করার আগে আমি আমার মেয়েকে একটু দেখাতে চাই। ও প্রায় আসা, ওর নাম তানসী। ও প্রায় 1 মাস পর আমার কাছে আসলো এবং সে খুবই হ্যাপি। সারাক্ষণ আমার সাথে থাকতেছে, একদম মানে 1 সেকেন্ডের জন্য সে অন্য কোথাও যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো যাই হোক, এটা আসলে সবারই জীবনের হয়তো গল্প। এখনকার সময় অনেকেই এই ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমার হাজব্যান্ডেরও কিছু সিমটম আসে, তো সেই জন্য সব কিছু মিলিয়ে আমরা প্রায় 1 মান্থ পর ওকে আমাদের কাছে আনি। আমার মায়ের কাছে ছিল ও। তো প্লাজমা থেরাপি নিয়ে বলছিলাম। প্লাজমা থেরাপি হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এটা কিন্তু অন্য প্লাজমা থেরাপি না, একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে কোভিড-19 আক্রান্ত যে রুগী, তার থেকে আমরা রক্তের একটা পার্ট নিব, যেটা হচ্ছে প্লাজমা। সেটা আমরা এখন এই মুহূর্তে কোভিড-19 আক্রান্ত যে রুগী আছে তাকে আমরা সেটা দিব। এজন্য এটার নাম হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এই কথাটা এত ডিটেলস আমি বলছি এ কারণে যে আমি আমার এক রিলেটিভের জন্য, আমার বোন, ওর জন্য আসলে প্লাজমা লাস্ট কাপল অফ ডেজ ওর জন্য আমাদের প্লাজমা কালেক্ট করতে হয়। এবং এই সময় আমার কিছু এক্সপিরিয়েন্স হয়। এর মধ্যে একটা এক্সপিরিয়েন্স ছিল এটা, যে অনেকে যোগাযোগ করছে এই ভেবে যে সে প্লাজমা দিতে চায়, কিন্তু সে কিন্তু কোভিড-19 আক্রান্ত হয়নি। এটা অনেকেরই এখন পর্যন্ত অজানা যে তাকে যদি একটা রুগীকে দিতে হয় প্লাজমা, তাকে অবশ্যই কোভিড-19 আক্রান্ত হতে হবে। এবং এটা কেন হতে হবে সেটা আমি খুব সহজ করে এক্সপ্লেন করে দিচ্ছি। এবং এটা কিন্তু আপনারা আসলে অনেকেই জানেন, এখন পর্যন্ত অনেকে কিন্তু এই জিনিসগুলো জেনে গিয়েছেন। তারপর একটু বলবো, অনেকের ক্ষেত্রে হয়তো সব ইনফরমেশন এখন পর্যন্ত জানা নেই। আচ্ছা, প্লাজমা হচ্ছে রক্তের একটা অংশ, যেটা হচ্ছে হলুদাভ হয়, এবং রক্তের যে কণিকাগুলো এটার মধ্যে থাকে না। এটা হচ্ছে একটা তরল পার্ট। এবং আমাদের শরীরে মোটামুটি 5 লিটারের মতো যদি ব্লাড থাকে, তার একটা পার্ট হচ্ছে প্লাজমা। এই প্লাজমার মধ্যে অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডিটা কি? যখন আমাদের শরীরে ভাইরাস বা যে কোনো জীবাণু ঢুকবে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সক্রিয় হয়ে যায় এবং এগুলোর এগেনস্টে যুদ্ধ করতে নেমে যায়। এবং এর মধ্যে একটা সৈনিক হচ্ছে অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডিটা, মানে তাদের সাথে যুদ্ধ করে অ্যান্টিবডিটা ব্লাডে প্রোডাকশন হয়, এবং এই ব্লাডটা নিয়ে যদি আপনি একজন অসুস্থ রোগীকে দেন, তাহলে তার শরীরে যে ভাইরাসগুলো আছে, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ততটা কার্যকরী নয় যে সে তার শরীরের মানে অ্যান্টিবডি দিয়ে সেটাকে নিউট্রালাইজ করতে পারে। তো বাইরে থেকে যারা অলরেডি আক্রান্ত হয়েছিলেন এবং পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি আছে যাদের ব্লাডে, সেখান থেকে আমরা সেই ব্লাডটা নিয়ে রোগীকে দিলে দেখা যায় অনেক ক্ষেত্রেই প্রমিসিং রেজাল্ট আসছে। এটাই হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। তো এটা রিলেটেড কিছু কথা জানা আসলে খুবই জরুরি, যে আপনারা যাদেরকে দিবেন কি ধরনের ক্রাইটেরিয়া হতে হবে, এবং ডোনারদের কি ধরনের ক্রাইটেরিয়া থাকতে হয়, এবং এই ট্রিটমেন্টটা দিলে আসলেও কতখানি কার্যকরী, এটাও একটা জানা কিন্তু ইম্পর্টেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত এটাকে রিকমেন্ডেড ট্রিটমেন্ট বলছে না, কারণ এখন পর্যন্ত সেই রকম ডাটা হয়নি বা ট্রায়াল হয়নি যেটা দিয়ে আপনি বলতে পারেন যে এটা একটা ট্রিটমেন্ট, রিকগনাইজ ট্রিটমেন্ট, সাজেস্টিভ ট্রিটমেন্ট অর ডেফিনিটিভ ট্রিটমেন্ট, যে আপনি পেশেন্টকে দেওয়ার সাথে সাথে পেশেন্ট ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক। এটা বলার মতো এখনও আসলে সময় হয়নি। ট্রায়াল বেসিসে এটাকে ইউজ করা যাবে। বিভিন্ন দেশে, ইউএসএ থেকে শুরু করে ইউকে, সাউথ কোরিয়া, ইরান, এবং আরও অনেক কান্ট্রি, ইন্ডিয়া, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ইভেন বাংলাদেশ, সব জায়গাতে কিন্তু ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। এবং কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে স্টাডি হচ্ছে, এবং অনেক পেশেন্টের ক্ষেত্রেই ভালো রেজাল্ট আসছে। তো এখানে অনেক ব্যাপার আছে, যে আপনি যে ট্রিটমেন্টটা দিচ্ছেন কাদেরকে দিলে সবচেয়ে বেশি ভালো, কোন পেশেন্টদেরকে দিতে হবে, এবং দিলে অ্যান্টিভাইরালও তো সাথে দেওয়া হয়, ভাইরাস কিল করার জন্য যে মেডিসিনগুলো ট্রায়ালে আছে। এখন কোনো পেশেন্ট ভালো হয়ে গেলে সেটা কি পেশেন্টের মানে এই ভাইরালের কারণ অ্যান্টিভাইরালের জন্য হচ্ছে নাকি এই প্লাজমা থেরাপির জন্য ভালো হচ্ছে, এই বিষয়গুলো আসলে আরও গভীরভাবে দেখার একটা বিষয় আছে। তো সব কিছু মিলে এখন পর্যন্ত এটা রিকমেন্ডেড ট্রিটমেন্ট না,
তারপরও এটা ট্রায়ালের আন্ডারে দেওয়া হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞরা যদি মনে করেন কিছু ট্রিটমেন্টের আওতায় এই পেশেন্টগুলোকে আনা হচ্ছে। তো প্লাজমা থেরাপির ক্ষেত্রে আমি বলবো যে আমার এক রিলেটিভের মানে রিসেন্টলি লাগে এবং এটা কালেক্ট করতে গিয়ে আমরা সবাই আসলে 2 দিন ধরে অনেক চেষ্টা করি, মানে দিন রাত চেষ্টা বলতে যেটা বোঝায়, অনেক কষ্ট হয়েছে আসলে জোগাড় করাটা। এবং আপনারা নিজেরা অনেকে যদি এটা এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন দেখবেন যে এটা কিন্তু তো সহজ ব্যাপার না। এটা এক ক্ষেত্রে আপনি বলতে পারেন যে খড়ের গাদায় সুই খোঁজার মতোই একটা ডিফিকাল্ট ব্যাপার। কেন এত ডিফিকাল্ট? কারণ এটা কিন্তু অন্য ব্লাড কালেকশনের মতো না যে আপনি ব্লাড গ্রুপ জানলেন, ক্রস ম্যাচিং করলেন, একটু স্ক্রিনিং করলেন কিছু রোগের জন্য এবং দিয়ে দিলেন। অনেক ডোনারের অনেক ক্রাইটেরিয়া আছে। তাকে কোভিড-19 আক্রান্ত হতে হবে 1 নাম্বার, তাকে পজিটিভ সেই কাগজটা শো করতে হবে বা ডকুমেন্ট শো করতে হবে, তাকে ভালো হয়ে যেতে হবে, তার ভালো হয়ে যাওয়া লক্ষণগুলো চলে যাওয়ার পর থেকে 14 দিন অথবা আপনার সব মিলিয়ে তার 1 মাস, উপসর্গ শুরু হওয়ার পর থেকে 1 মাস পরে সে দিতে পারবে তার যদি কোনো রকম উপসর্গ না থাকে। তো সবকিছু মিলে আসলে অনেক কমে যায় ডোনারের এই সংখ্যা। এবং আরও ব্যাপার আছে যে ডোনারে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, আমি বলছি। 1 নাম্বার হচ্ছে আপনার বয়সের একটা সীমা আছে, যে কোনো মানুষই দিতে পারবে না। 18 বছর থেকে 65 ইয়ার্স, 18 বছর থেকে 65 বছরের একজন মানুষ দিতে পারবেন। তাকে ওভারঅল একজন সুস্থ মানুষ হতে হবে, যেমন তার হার্টের প্রবলেম থাকলে সমস্যা, তাকে সে দিতে পারবে না। তার যদি প্রচণ্ড শ্বাসকষ্টের প্রবলেম থাকে দিতে পারবে না। তারপর তার ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস থাকলে সেটা অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রবলেমটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে অনেকেই 2 জন ডোনার আমার মনে আছে কালেক্ট করতে গিয়ে তারা যোগাযোগ করেন যে তারা হচ্ছে আসলে মা, মানে মাদার আমার মতন। আমি যেরকম মনে করেছিলাম ফার্স্ট ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমি ভালো হয়ে গেলে ইনশাল্লাহ প্লাজমা দিব, তখন পর্যন্ত আমি জানতাম না যে একবার প্রেগনেন্ট হয়ে গেলে প্রেগনেন্সি রিলেটেড একটা অ্যান্টিবডি বডিতে তৈরি হয়, যেটাকে HLA অ্যান্টিবডি বলে। এটা যদি আপনি যাকে ব্লাড দিবেন তার কিন্তু শরীরে একটা রিয়াকশন হতে পারে। সো যারা মা হয়ে গিয়েছে তারা আসলে কখনোই প্লাজমা কাউকে ডোনেট করতে পারবে না। তো তা একটা গ্রুপ কিন্তু বাদ হয়ে গেল, ঠিক আছে? তো কারা দিতে পারে? মহিলাদের মধ্যে যারা আনম্যারিড এবং যাদের বাবু হয়নি তারা হচ্ছে এলিজিবল দেওয়ার জন্য। তাহলে এই গ্রুপটা বাদ হয়ে গেল। তো আমাদের সাথে 2 জন মহিলা এরকম করে যোগাযোগ করে যে তারা দিতে চায়, এবং আমি জানি না কেন যে ডোনারের লিস্ট আমাদের কাছে যেগুলো আসতো সেখানেও কিন্তু এরকম মহিলা ছিলেন যাদের বেবি আছে। তো তারা কিন্তু আলটিমেটলি বাদ হয়ে যায়। আমরা ফোন কল করতে থাকি এবং তারা যখন উইলিং মানে চাচ্ছেন যে দিতে, কিন্তু পরে দেখা গেল যে তারা আসলে এলিজিবলই না। তো সেক্ষেত্রে আসলে সময়টা অনেকটা নষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে অনেক আশাভঙ্গের একটা সিচুয়েশন তৈরি হয়। তো আমি বলবো যে ডোনারের ক্রাইটেরিয়ার মধ্যে আসলে এদের নাম যাওয়াটাও হচ্ছে যে অনেক ইয়েগুলো যে আসতে থাকে আমাদের কাছে বিভিন্ন পেজের মাধ্যমে, এখানে কিন্তু এলিজিবল না এরকম মানুষের নামও আমি দেখেছি। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই ব্যাপারগুলো একটু রিভাইজ করার দরকার। আচ্ছা, এটা একটা ব্যাপার। তাহলে আমি এইজ বললাম যে 18 ইয়ার্স থেকে 65 ইয়ার্স দিতে পারবে, কোনো রকমের হার্টের প্রবলেম থাকলে হবে না, ডায়াবেটিস প্রেশার মানে কন্ট্রোলে থাকতে হবে, প্রেগনেন্সি রিলেটেড ব্যাপারটা বললাম ওরা দিতে পারবে না। আরেকটা হচ্ছে যে কারো যদি 1 বছরের মধ্যে সে ব্লাড নিয়ে থাকে শরীরে, যে সে ব্লাড রক্ত কোনো কারণে তাকে নিতে হয়েছে এবং তাকে 1 বছরের মধ্যে বড় কোনো সার্জারির মধ্যে যেতে হয়েছে, এবং 1 বছরের মধ্যে কেউ যদি ট্যাটু করে থাকে, কোনো কোনো জায়গায় আমি 6 মান্থসও দেখলাম। এটা আমাদের দেশের জন্য হয়তো বা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ খুব বেশি ট্যাটু আমাদের দেশে প্র্যাকটিস না, তারপরও এটা একটা ক্রাইটেরিয়া। তো অ্যালার্জির সমস্যা খুব বেশি থাকলেও রিলেটিভলি অ্যাভয়েড করা হয়। তো এভাবে যদি আপনি খুঁজতে থাকেন তাহলে দেখা যায় যে কিন্তু ডোনারের পরিমাণ অনেক কমে যাচ্ছে। তো এবং এটা যেটা বললাম খুবই ডিফিকাল্ট জোগাড় করা, এবং যে পেশেন্টগুলো থাকে তারা তো সিরিয়াস থাকে, সবসময় বলা হয় যে আর্জেন্ট প্লাজমা লাগবে, এরকম একটা সময় আসলে এটা খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন দাঁড়ায়। তো এই প্রবলেমগুলো আসলে আমরা এই সময়টা ফেস করেছিলাম 2 দিন প্রায় একটা প্লাজমা 1 ইউনিট প্লাজমা কালেক্ট করার জন্য। আচ্ছা, এখন আমি বলি যে এই ট্রিটমেন্টটা কিন্তু নতুন কোনো ট্রিটমেন্ট না, এটার ইতিহাস কিন্তু বহু বছরের পুরনো, প্রায় এটা একটা 100 বছরের পুরনো ট্রিটমেন্ট। প্রথমে আমি যতদূর মনে পড়ে, আমি একটু পড়াশোনা করেছিলাম যে 1890 সালে
বিজ্ঞানী, ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ডিপথেরিয়ার এগেইনস্টে এই প্লাজমা থেরাপিকে ব্যবহার করার আবিষ্কারের মাধ্যমে। এবং পরবর্তীতে আপনার ইবোলা ভাইরাস, সার্স, মার্স এরকম বিভিন্ন ভাইরাসের এগেইনস্টে কিন্তু এগুলো ট্রিটমেন্ট অনেক শুরু হয়ে গিয়েছিল। এবং আমি কোভিডের ক্ষেত্রে বলবো যে কোভিড-19 ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইবোলার কিন্তু মৃত্যুহার অনেক বেশি, তো এই কোভিড-19 কিন্তু মৃত্যুহার অনেক কম। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা প্রমিজিং ট্রিটমেন্ট হিসেবে আমাদের সামনে আসতে পারে এই প্লাজমা থেরাপিটা। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক ভালো ফলাফল পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গা ছাড়া। তো প্লাজমা থেরাপি নিয়ে আরেকটা যেটা আমি বলতে চাই যে কাদেরকে আর দেওয়া হবে, কোভিড-19 আক্রান্ত সব পেশেন্ট কি প্লাজমা থেরাপির জন্য আমরা তারা এলিজিবল কিনা? আসলে মডারেট কেস, যাদের মাইল্ড কেসে দেওয়া হয় না, যাদের সিভিয়ার কেসে এটা হচ্ছে আমাদের একটা ট্রায়াল বেসিসে দেওয়া হয়, তাদের যা লাইফ থ্রেটেনিং কন্ডিশনে আছে, অথবা একটা মডারেট কেস যে লাইফ থ্রেটেনিং কেসে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, সেই প্রসেসটাকে হোল্ড করার জন্য একটা ট্রায়ালের বেসিসে ওদেরকেও নিয়ে আসা হয়। এই হচ্ছে যে কাদেরকে আমরা দিব, কোভিড-19 আক্রান্ত পেশেন্ট কাদেরকে আমরা দিব সেই ব্যাপারে কিছু ইনফরমেশন। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি যে প্লাজমা দিবেন তার কিন্তু আসলে তেমন কোনো শারীরিক প্রবলেম হবে না, তেমন আসলে কোনো রকম শারীরিক প্রবলেমই তার হয় না। এবং ব্লাড দেওয়ার থেকে এটা কিন্তু আরো অনেক সহজ। কিভাবে সহজ? যে আপনি মাত্র এটার হাইয়েস্ট আপনি 800 ml দিতে পারবেন, এবং সেটাকে আমরা বলি 4 ইউনিট, এক ইউনিটে 200 ml আপনি হাইয়েস্ট 4 ইউনিট দিতে পারবেন, এবং আপনার এট আ টাইম একবারে। এবং কারো কারো ক্ষেত্রে 600 ml এর ক্ষেত্রে বলা হয় 3 ইউনিটস আপনি একসাথে 3টা পেশেন্টকে দিতে পারেন। তাহলে এটা কতটা বেনিফিটেড একটা ব্যাপার যে আপনি একই সাথে 3জন পেশেন্টকে হেল্প করতে পারেন একবারে। তো কতটুকু প্লাজমা দেওয়া যায় একবারে, সেটা হচ্ছে 600 থেকে 800 ml, কোনো কোনো ক্ষেত্রে 600 বলা হয়, কারো কারো ক্ষেত্রে 800 ml বলা হয়, এবং এক ইউনিট ইকুয়াল টু 200 ml। এখন ডোনারের কতটুকু যে রিসিভ করবে কয় ইউনিট লাগে, কারো কারো ক্ষেত্রে 1 ইউনিট বলা হয়, জাস্ট 200 ml, কারো কারো ক্ষেত্রে বলা হয় যে আপনি 2 ইউনিটও লাগে, ফার্স্ট দিন 1 ইউনিট দিল, পরের দিন আরেক ইউনিট দিল, এরকম কিছু কিছু জায়গায় ভাবেও ইউজ করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। তো এই হচ্ছে ব্যাপার, তেমন কোনো কঠিন ব্যাপার না। একটা সেন্ট্রিফিউজড মেশিন থাকে আপনার শরীরে থেকে ব্লাডটা নিয়ে মেশিনে দেওয়ার পর, এবং সেই ব্লাডটা থেকে যে প্লাজমাটা আলাদা করে ফেলবে মেশিন, তারপর সেই প্লাজমাটা কালেক্ট করা হবে এবং বাকি পার্টটা আপনার বডিতে আবার ফিরে আসবে। সো খুবই একটা অল্প অ্যামাউন্ট কিন্তু আপনার শরীর থেকে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনার আসলে তেমন কোনো সমস্যা হবে না। আপনি জাস্ট হচ্ছে একটু কালেক্ট করার আগে পানি খেয়ে নেবেন, 1 থেকে 2 গ্লাস পানি ইজ অ্যাডিকুয়েট ফর দিস পারপাস। এবং অনেক ক্ষেত্রে প্লাজমাতে ক্যালসিয়ামের রিলেটেড একটা ব্যাপার থাকে, তো অনেক ক্ষেত্রে বলা হয় যে একটু যদি দুধ খান, এর সাথে একটু মিল্কের ক্যালসিয়াম রিচড কোনো খাবার খান, যেমন ধরেন পনির বা এই টাইপের সামথিং, যেটা আসলে না খেলেও যে খুব প্রবলেম হবে তেমন কিছু না। জিনিসটা আসলে খুবই সহজ একটা ব্যাপার, একটু টাইম লাগে ব্লাড কালেক্ট করতে, যতটুকু সময় লাগে, যেহেতু এটা মেশিনে সেন্ট্রিফিউজড হবে, আলাদা হবে, তারপর আপনার ব্লাডে ফিরে আসবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার যেটা বলতে চাই, যে আমরাও যেটা প্রবলেম ফেস করেছিলাম কালেক্ট করতে গিয়ে, সেটা হচ্ছে যে অনেক ডোনার প্রথমে খুব এগিয়ে আসছেন, আমরা খুব আশা নিয়ে করছে যে হ্যাঁ তার থেকে আমরা কালেক্ট করব, একদম একটা লাস্ট মোমেন্ট, লাস্ট আওয়ারে গিয়ে সবাই পিছিয়ে আসছেন। এটার হয়তো বা কাউকে আসলে দোষ দেওয়া যায় না এভাবে। এটার কারণ হচ্ছে যে যেটা অনেকে ফিল করে যে আমি সেকেন্ড টাইম আবার ইনফেক্টেড হয়ে যাব কিনা, এমন একটা জায়গায় যাচ্ছে, যেমন ঢাকা মেডিকেল, পুলিশ হসপিটাল বা সিএমএইচ, এসব জায়গাতে কালেক্ট করা হচ্ছে। এইসব জায়গাতে তো অনেক কোভিড পেশেন্ট আছে, আমি কি আবার সেকেন্ড টাইম ইনফেক্টেড হয়ে যাব কিনা, বা আমার সাথে কেউ যাচ্ছে সে আবার ইনফেক্টেড হয়ে যাবে কিনা, অথবা তাদের মাথায় থাকে যে আমার বডিতে যে অ্যান্টিবডিগুলো আছে সেটা যদি আমি কাউকে দিয়ে দেই তাহলে আমার অ্যান্টিবডির পরিমাণ কমে যাবে কিনা, আমার প্রোটেকশনটা কমে যাবে কিনা, এই ধরনের আসলে অনেক রকম চিন্তা সবার মনে কাজ করে। তো এটার অ্যান্সার হচ্ছে যে নো, ইনফেক্টেড হওয়ার চান্স আমি বলবো না যে একদম নাই, কিন্তু আপনি যদি প্রোটেকশন নেন, এখন পর্যন্ত আসলে সেকেন্ড টাইম ইনফেক্টেড হয়ে অনেক খারাপ দিকে চলে গিয়েছে, এটা একটা পুরো আলাদা চ্যাপ্টার। এটা নিয়ে আসলে এই ভিডিওতে আমি আর কিছু বলতে চাচ্ছি না। এখন পর্যন্ত কারো আসলে ওই ধরনের প্রবলেম হয়নি
যে আপনি এখন প্লাজমা দিতে গিয়ে আপনি ইনফেক্টেড হয়ে যাবেন। এই ব্যাপারটাতে আমার মনে হয় যে এটা চান্স এত কম, বা এটাকে নিয়ে আসলে এত নেগলিজিবল যে এটা নিয়ে আসলে কেউ তেমন কথাও বলছে না। হ্যাঁ, এটা এমন কোনো বড় ব্যাপার না, আমরা আসলে এই ব্যাপারটাকে টোটালি ইগনোরই করতে পারি। আমরা যদি প্রপারলি প্রোটেকশন নেই তাহলে এই ব্যাপারটা আসলে খুব একটা মাথায় নেওয়ার মতন কোনো ইস্যু না। সেকেন্ডলি হচ্ছে আপনার বডি থেকে যদি অনেক অ্যান্টিবডি নিয়ে নেওয়া হয়, এটা আপনার বডিতে প্রচুর অ্যান্টিবডি আছে এবং অনেক মেমোরি সেল আছে যেগুলো আপনার অ্যান্টিবডি প্রোডাকশন করে, এগুলো আসলে কোনো রকমের সমস্যা করবে না। আপনি মাসে 2 বারে বেশি দিতে পারবেন না, এবং একবার দেওয়ার পরে অ্যাটলিস্ট 2 উইকস যদি আপনি গ্যাপ দেন সেকেন্ডটা দেওয়ার জন্য, তাহলে হচ্ছে ভালো হয়। এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে 7 থেকে 10 দিন, তো 2 উইকস গ্যাপ দিয়ে অনেকে দিচ্ছেন। এবং আমি অনেক ডক্টরের সাথে কথা এই প্লাজমাটা কালেক্ট করতে গিয়ে দেখেছি যে অনেক ডক্টর 2 বার দিয়ে ফেলেছে, এরকম ডক্টরও আছেন। হ্যাঁ, 2 বার দিয়ে ফেলেছে মানে একবারে 3 ইউনিট দিয়ে ফেলেছেন এবং পরবর্তীতে আবার দিচ্ছেন, এরকম আমি অনেককে দেখেছি। সো আমি বলবো যে সব দিক থেকে যে দিবেন তারও কোনো সমস্যা নেই, এবং যে রিসিভ করছে, আমরা যদি ডোনার ক্রাইটেরিয়াগুলো ঠিক মতন মেনটেন করি এবং আমরা যদি ভালো করে স্ক্রিনিং করি কিছু ডিজিজের ক্ষেত্রে, যে ডিজিজগুলো ধরেন যে ডোনার তার থেকে একটা ব্লাড ডোনেট করার সময় যে ব্যাপারগুলো আমরা দেখি, যে জীবাণুগুলো ট্রান্সমিট যাতে না হয়, সেই টেস্টগুলো করা থাকলে কিন্তু আসলে খুব এই প্লাজমা থেরাপি একটা সেফ প্রসিডিউর, এবং এটা অনেকটা ক্ষেত্রে এক্সপেন্সিভ না। মেডিসিনগুলো যেরকম অনেক এক্সপেন্সিভ, এটা একটা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে একটা প্রমিজিং ব্যাপার হতে পারে যদি এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ভালো ফলাফল নিয়ে আসে। যেহেতু এটা অত বেশি সহজলভ্য যদি আমরা বানাতে পারি বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে, এবং টাকা পয়সার ব্যাপারটাতে বলি যেটা অনেক বেশি সুলভ মূল্যে পাওয়া যায়, এটা একটা ব্যাপার, মানে টাকা পয়সাটা ইস্যু না, ঠিক আছে। এবং আমরা যদি ক্রাইটেরিয়াগুলো মেনটেন করি তাহলে সেফ যে নিবে তার শরীরে তার জন্য। তো সবকিছু মিলে হচ্ছে এটা একটা অনেক ভালো ব্যাপার। তো আমার এই ভিডিওটা এটা নিয়েই ছিল, প্লাজমা থেরাপি, এবং আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। শেষ করার আগে আমি 3টা বিষয় আপনাদেরকে একটু জাস্ট বলে দেই লাস্টে। একটা হচ্ছে প্রচুর ফলস নেগেটিভ রিপোর্ট আসছে আমার কাছে, এরকম অনেকে নক করছে যে একদম ফ্লোরিড সিমটমস করোনার, কিন্তু টেস্ট বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গাতে নেগেটিভ আসছে। সো ফলস নেগেটিভ আসলেও আপনারা করোনা হিসেবে সেটাকে ট্রিট করতে হবে বা আইসোলেশন থাকবেন, এবং ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর মেসেজ ছিল আমার। সেকেন্ড হচ্ছে ব্লিচিং পাউডারের ব্যাপারে বলতে যাচ্ছি। ব্লিচিং পাউডার খুব ভালো একটা ডিসইনফেক্টেন্ট, কিন্তু একটা কথা মনে রাখবেন, 24 আওয়ার্স পার হয়ে গেলে এটার কিন্তু কার্যকারিতা কমে যায়। সো এটার এফিকেসিটাকে ঠিক রাখার জন্য আমরা প্রতিদিন নতুন করে বানাবো। 2 নম্বর কথা হচ্ছে এটাকে আমরা একটু অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখবো, এবং টেম্পারেচার যাতে নর্মাল থাকে যেখানে রাখবো, খুব রোদের মধ্যে রাখবো না, আলোর মধ্যে রাখবো না, এটার এফিকেসি নষ্ট হয়ে যায়। সো ব্লিচিং পাউডারের কথা আমরা সবাই জানি, কিন্তু এই ছোট ছোট পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। আর 3 নম্বর বলতে যাচ্ছিলাম যে যাদের ক্ষেত্রে নাকের গন্ধ চলে যায়, স্মেল প্রবলেম হয় এবং টেস্ট প্রবলেম হয়, এই উপসর্গগুলো কিন্তু যেতে অনেকটা সময় লাগে। অনেকের ক্ষেত্রে খুব দ্রুত চলে আসে উপসর্গগুলো, মানে আপনারা ভালো হয়ে যান খুব দ্রুত। অনেকের ক্ষেত্রে সেটা অনেকটা সময় লাগে, এবং এই উপসর্গগুলো চলে যাওয়াটাকে আসলে আমি যে আপনার ক্রাইটেরিয়া বললাম প্লাজমা থেরাপি দেওয়ার, এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনার উপসর্গহীন বলার মধ্যে এই স্বাদ গন্ধর ব্যাপারটা আসলে আসে না, কারণ এটা অনেক সময় অনেক সময় লাগে। তো এটা যদি আপনাদের থাকেও তারপরও উপসর্গহীন হিসেবে ধরা হবে, কারণ অনেকের ক্ষেত্রে এটা একটা লং টার্ম থাকে। এবং তাদের ক্ষেত্রে আমি বলবো যে ট্রিটমেন্ট হিসেবে যে গাইডলাইনটা আসছে সেটা হচ্ছে সেন্টেড যে জিনিসগুলো আছে, যেমন কোনো সেন্ট, কোনো লং, লেবু বা সাবান, এগুলোকে আপনারা সকালে এবং রাতে নাকে গন্ধ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার যে নার্ভ যেগুলো ড্যামেজ হয়েছে সেগুলো হচ্ছে স্টিমুলেটেড হবে, এবং দেখা যায় যে এই প্র্যাকটিসটা যদি রেগুলার করা হয় সকালে এবং রাতে, তাহলে অনেকটা ক্ষেত্রে এই পেশেন্টগুলো যাদের সহজে উপসর্গগুলো মানে ঠিক হয়ে আসছে না, তাদের ক্ষেত্রে এটা অনেকটাই কাজ করে। তো এই ছিল আমার মোটামুটি আজকের ভিডিও, এবং এটা একটু লং মানে দীর্ঘ একটা হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে। থ্যাঙ্কস ফর দ্য পেশেন্স হিয়ারিং। এবং আমি বলবো যে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন সবাই সবার পাশে দাঁড়াই, আসলে যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়াই, নিজেদের কে সেফ রেখে অনেকভাবে আসলে
সাহায্য করা যায়, মানবিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে মানসিকভাবে সাহস জুগিয়ে, তাদেরকে অনেক সময় থাকে যে তাদের বাজারে প্রবলেম হচ্ছে, বাসা থেকে বের হতে পারছেন না, বিভিন্নভাবে আসলে সাহায্য করা যায়। কারণ আমরা আজকে যাদেরকে সাহায্য করব আমি যে তার সেই জায়গায় কখনো যাব না এরকম তো আসলে না, যে কোনো দিনই আমার সাথে ওই ব্যাপারটা হতে পারে। আমরা সবার সাথে একটু মানবিক ব্যবহার করব। তো এই ছিল আজকে আমার ভিডিও। থ্যাংকস সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।